তোমাদের এখন কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান চলছে এবং বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে সবাইকে জমা করতে হচ্ছে। আর হাতে মাত্র 3 দিন রয়েছে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পটা চালু রাখতে চান তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এবং সঙ্গে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পেতেন তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হচ্ছে। এবার আপনাকে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনাকে দেখে দেবো। এবং সঙ্গে বর্তমানে আপনারা জানেন যে 2026 সালের যে জমির রেকর্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে না, অনেকদিন সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রেও এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী 2026 সালের জমির রেকর্ড না দিলেও চলবে, তার বদলে অন্য একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। কী সেই ডকুমেন্টস সেটা আপনি জানিয়ে দিচ্ছি। এবং এই যে ফর্ম ফিল আপটা আপনি সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের লিখে বুঝিয়ে দেবো। এবং ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এই ফর্মটা কোথায় জমা দেবেন, ফর্মটা জমা দেওয়ার পর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কত টাকা আপনাকে প্রোভাইড করা হবে, কত টাকা সুবিধা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যানাক্সারি 1 ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এখানে প্রথম কী বলা হয়েছে যে কৃষক বন্ধু আইডি নম্বরটা, এই যে আইডি নম্বরটা এটা আপনি খুব সহজেই আপনি অনলাইন থেকে বার করতে পারবেন। আপনার আধার নম্বর অথবা আপনার ভোটার নাম্বার দিয়ে খুব সহজে কেবি আইডি নম্বর অর্থাৎ যে কৃষক বন্ধু আইডি নম্বরটা আপনি অনলাইন থেকে বার করতে পারবেন। কীভাবে? তো সেক্ষেত্রে কৃষক বন্ধু অফিসে গিয়ে আপনি খুব সহজে এখান থেকে আপনার আধার নাম্বার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে এখানে আই এম নট এর ওপর ঠিক চিহ্ন মেরে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কেবি আইডি নাম্বারটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবার এই আইডি নাম্বারটা আপনি সঠিকভাবে কিন্তু ফর্মে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনার সমস্ত লেখা রয়েছে। এবার এই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। এবার সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর এটা কিন্তু আপনাকে বসাতে হবে না, এটা কিন্তু অফিসার বসাবে। ঠিক আছে, এই যে সিরিয়াল নাম্বারটা এটা অফিসার বসাবে। যখন আপনি ফর্মটা জমা করবেন তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা তারা বসিয়ে দেবে। আচ্ছা, এবারে বলা হয়েছে 1 নম্বর বলা হয়েছে যে কৃষক বন্ধুর রেকর্ডে যে নামটা রয়েছে অথবা যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেখানে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসাবেন। ঠিক আছে, নাম যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ভেরিফিকেশান নাও হতে পারে। সেজন্য সঠিকভাবে আপনি কিন্তু আপনার নামটা লিখে দেবেন। সবগুলো বড় হাতের অক্ষরে লিখবেন, ইংলিশে লিখবেন। এবার 2 নম্বর বলা হয়েছে আপনার বাবার নাম। এখানে কিন্তু হয় আপনার বাবার নাম অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর নামটা লিখে দেবেন। এবার যদি বাবার নাম লেখেন সেক্ষেত্রে ফাদারের জায়গায় ঠিক চিহ্ন মারবেন। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে এই যে ঘরগুলি ফাঁকা রয়েছে, অনেকে ভাবছেন যে এটাতে কি বসাবো। দেখুন, এটা কিন্তু আপনার জন্য নয়, এটা কিন্তু অফিসার এখানে ঠিক চিহ্ন মারবে। আপনার নামটা ম্যাচ করছে কিনা, আপনার বাবার নাম ম্যাচ করছে কিনা এগুলো ঠিক চিহ্ন মারবে। ঠিক আছে, এবার বলে কি অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। একটু ঘরের বাইরে বেরোলেও কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপর এখানে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার তারপর কী করবেন, এখানে ভিলেজ বা মৌজার নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, তারপরে এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, আপনার এখানে ব্যাংকের নাম এবং সঙ্গে আপনার ব্যাংকে যে ব্রাঞ্চের নামটা সেই ব্রাঞ্চের নামটা সঠিকভাবে লিখে দেবেন। আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখে দেবেন। তারপরে আপনার ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার তারপর আপনি কী করবেন, এখানে আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার এসি নম্বর অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দেবেন। এবং এখানে পার্ট নম্বর, এখানে পার্ট নম্বরটা লিখে দেবেন এবং সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। এবার এগুলো আপনি কোথা থেকে পাবেন, এগুলো যে পাওয়া খুবই সহজ। আপনার ভোটার নাম্বার বসিয়ে আপনি এই যে এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার তারপরে কী করবেন, এখান থেকে আপনার ভোটার নাম্বার বসাবেন, বসিয়ে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখান থেকে দেখতে পাবেন আপনার যে অ্যাসেম্বলি নাম্বার,
পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি নাম্বারগুলি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে এসআইআর 2026-এ এএসডিডি তালিকায় কি আপনার নাম রয়েছে? অর্থাৎ যে এসআইআর যখন হয়েছিল তখন একটি অ্যাবসেন্ট লিস্ট, যারা যারা এসআইআর করেননি তাদের একটি অ্যাবসেন্ট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে? যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা নো লিখবেন। তারপরে এসআইআর ট্রাইব্যুনালে কি আপনি আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে আপনি কি সি এর জন্য আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত কি পেন্ডিং রয়েছে? যদি পেন্ডিং থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, না হলে নো লিখে দেবেন। এরপর বলা হয়েছে আপনি কি পিএম কিষাণের সুবিধা পান? যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে দেখা গেছে কি যে অনেকে কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পেত, তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে যদি আপনার নামটা এই লিস্টে থেকে থাকে। এবার অনেকে বলবে এই লিস্টটা কোথায় পাবো, এই লিস্টে আমার নামটা আছে কিনা কীভাবে বুঝবো? দেখুন, এই লিস্টটা আপনার যে এলাকায় যে মেম্বার রয়েছে তার কাছে পেয়ে যাবেন, অথবা ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে কিন্তু এই লিস্টটা দেওয়া রয়েছে। এবার এখানে আপনার নামটা আছে কিনা অবশ্যই গিয়ে একবার চেক করুন। যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। কাদের কাদের এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তাদের একটা লিস্ট কিন্তু বর্তমানে প্রকাশ করা হয়েছে। এই লিস্টে আপনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে। আপনি পিএম কিষাণ পেলেও যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা করতে হবে যদি আপনি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পেতেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ইয়েস লিখে দেবেন, যদি আপনি পিএম কিষাণ পান সেক্ষেত্রে ইয়েস লিখবেন। তারপর এখানে বলা হয়েছে যে প্রধান পেশা, আপনার পেশাটা কি, আপনি কি কাজ করেন কি, সেটা আপনি সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। সবগুলো ইংলিশে লিখবেন। তারপর এখানে বলা হয়েছে কি, তারপরে বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, জমির এখানে জেল নাম্বারটা বসিয়ে দেবেন, এগুলো জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে। তারপরে খতিয়ান নাম্বারটা লিখে দেবেন, যতগুলি খতিয়ান নাম্বার আছে আপনি কমা কমা দিয়ে খতিয়ান নাম্বারগুলি লিখে দেবেন। তারপরে দাগ নম্বর আপনি সঠিকভাবে লিখে দেবেন, কমা কমা দিয়ে যতগুলি দাগ নম্বর রয়েছে আপনি কিন্তু লিখে দেবেন। এবার যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে মেন যে দাগগুলি রয়েছে যেগুলো চাষযোগ্য জমির দাগ নম্বরগুলি সেগুলো লিখে দেবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে চাষযোগ্য জমির পরিমাণ, এখানে যেটা কিন্তু চাষযোগ্য জমি অর্থাৎ যে শালি জায়গা তার জমির পরিমাণটা কত সেটা আপনি করে কিন্তু সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে খতিয়ানের তারিখ আপনাকে লিখতে হবে। তো এটা কিন্তু জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে খতিয়ানের তারিখ। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, আপনারা জানেন যে এখন বর্তমানে যে 2026 সালের আপডেট জমির রেকর্ড কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হচ্ছে। এবার 2026 সালের রেকর্ড যদি অনলাইন থেকে, এখন আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন করার পর অনেক দিন সময় লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে 2026 সালে যদি রেকর্ড এখনও পর্যন্ত যদি অনলাইন থেকে না বের হয় সেক্ষেত্রেও কোনো চিন্তা করার দরকার নেই। এখন বর্তমানে যে জমির তথ্য দিলেও হবে, জমির তথ্য মানে আপনার খতিয়ান নাম্বার বসিয়ে আপনার জমি যে তথ্য কত জায়গা রয়েছে, কার নামে রয়েছে, এই যে তথ্যটা সেই তথ্যটা প্রিন্ট আউট করে দিলেও কিন্তু হবে, ঠিক আছে। সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে জমির ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, যে জমিটা আপনি কি যে কিনেছেন, পারচেস করেছেন, না ট্রান্সফার হয়েছে আপনার নামে, অথবা উত্তরাধিকার সূত্রে আপনার নামে হয়েছে, যেটা হয়ে থেকে সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কি আপনি ইনকাম ট্যাক্স প্রদান করেন। যদি আপনি ইনকাম ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে আপনি ইয়েস লিখবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। ব্যাস, প্রথম পেজের কাজ শেষ। এবারে এই পেজের পিছনের সাইডে চলে আসবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে স্বামী বা স্ত্রীর বিবরণ। এবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার স্ত্রীর ডিটেলস বসাবেন, অথবা যারা মহিলা আবেদন করছেন তার এখানে স্বামীর ডিটেলস বসাবেন। এবার যদি আপনি আনম্যারিড, আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কোনো রকম ফিল আপ করার দরকার নেই, অথবা কারো যদি যে স্ত্রী মারা যায় সেক্ষেত্রেও কিন্তু এখানে তার স্ত্রীর ডিটেলস বসানোর কোনো রকম দরকার নেই, ঠিক আছে। যারা বিবাহিত তাদের কিন্তু এই ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আপনার স্ত্রীর ডিটেলস আপনি যদি বসাতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে স্ত্রীর নামের জায়গায় ঠিক চিহ্ন মেরে আপনার স্ত্রীর নাম, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তারপরে ব্যাংকের যে ব্রাঞ্চের নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার স্ত্রীর যে ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনার স্ত্রীর কিন্তু, ঠিক আছে। তারপরে আপনার স্ত্রীর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এপিক নাম্বার, আপনার স্ত্রী কিন্তু এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এসি নম্বর অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পান নম্বর, সিরিয়াল নম্বর এগুলো একে একে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর এখানে কিন্তু বলা হয়েছে যে বর্তমানে
কেবিএন বেনিফিশিয়ারি, আপনার স্ত্রীও কি কেবিএন বেনিফিশিয়ারি? কেবিএন মানে হচ্ছে কৃষক বন্ধু নতুন, অর্থাৎ আপনার স্ত্রীও কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান বা টাকা পেত? যদি আপনার স্ত্রীও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন, অন্যথায় নো কিন্তু লিখবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য আলাদা ফর্ম ফিল আপ, আপনার স্ত্রীর জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ফর্মে কিন্তু দুজনের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার স্ত্রীও যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টি। তারপর এখানে বলা হয়েছে যে এসআইআর যে এএসডিডি তালিকায় আপনার স্ত্রী কি নাম রয়েছে? যদি এসআইআর এএসডিডি তালিকায় আপনার স্ত্রীর নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে আপনার স্ত্রী কি এসআইআর ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছিল এবং এখনও তো পেন্ডিং রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। তারপর বলা হয়েছে আপনার স্ত্রী কি সিএর জন্য আবেদন করেছিল এবং এখনও তো পেন্ডিং রয়েছে, যদি হয়ে থেকে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। তারপরে বলা হয়েছে আপনার স্ত্রী কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। তারপরে আপনার স্ত্রী বর্তমানে কি কাজ করে কি সেটা আপনি লিখে দেবেন, যদি হাউস হয়ে থাকে হাউসও লিখবেন, যদি ফার্মার হয়ে থাকে ফার্মার লিখবেন। তারপর অঙ্গীকারপত্র এখানে বলা হয়েছে যে এখানে আপনার নিজ জ্ঞানে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করেছেন, কোনো যদি ভুলভাল ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং সঙ্গে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে, সেজন্য সঠিকভাবে সঠিক ডিটেলসগুলি আপনি বসাবেন। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টি। আচ্ছা, এবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি যে আবেদন করছে যে বেনিফিশিয়ারি তার কিন্তু সিগনেচার করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে সুবিধাভোগী স্বাক্ষর এখানে আপনারা সিগনেচার করে দেবেন সঠিকভাবে। ঠিক আছে, সিগনেচার হয়ে যাওয়ার পর ব্যাস আর মানে কোনো কিছু করতে হবে না, এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, এগুলো কিন্তু অফিস ফিল আপ করে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে কেটে কিন্তু প্রোভাইড করে দেবে। এবার বলে কি এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন। দেখুন, আপনার আধার কার্ড, আপনার স্ত্রীর আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সঙ্গে জমির রেকর্ড 2026 সালে জমির যে আপডেট যে রেকর্ডটা সেটা আপনাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার যদি যার 2026 সালের জমির রেকর্ডটা অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন, বর্তমানে কিন্তু আপনার জমির যে তথ্যটা, ঠিক আছে, আপনার জমির তথ্যটা আপনি অনলাইন থেকে বার করবেন, বার করে কিন্তু সেটাই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং সঙ্গে পুরাতন যে জমির রেকর্ডটা রয়েছে তার জেরক্সও ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, করে কিন্তু জমা করে দেবেন এবং সবগুলো ডকুমেন্টের নিচে আপনার ডকুমেন্টের নিচে আপনি সিগনেচার করবেন, আপনার স্ত্রীর ডকুমেন্টের নিচে আপনার স্ত্রী কিন্তু সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করে দেবেন। কোথায় জমা করবেন, বর্তমানে আপনারা জানেন যে আপনার পঞ্চায়েতে এই ফর্মটা কিন্তু জমা নেওয়া হচ্ছে, সেখানে জমা করতে পারেন, অথবা বর্তমানে ব্লক অফিসেও কিন্তু ফর্মটা জমা নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এলাকায় পঞ্চায়েতে নাকি ব্লক অফিসে কোথায় জমা নিচ্ছে সেখানে আপনি ফর্মটা জমা করে দেবেন। জমা করে দেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার কৃষক বন্ধু প্রকল্পটা চালু থাকবে এবং আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আপনি পাবেন। এবার অনেকে বলতে পারে কত টাকা পাবো, তো দেখুন বর্তমানে কিন্তু যে 3 থেকে 5 টাকা আপনি কিন্তু পাবেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পটা চালু রাখতে চান সেক্ষেত্রে এই ভেরিফিকেশান চলছে, সেক্ষেত্রে এই ভেরিফিকেশান ফর্মটা আপনি কিন্তু ফিল আপ করে জমা করে দেবেন। এবার অনেকে বলতে পারে এই ফর্মটা যদি ফিল আপ করে আমি জমা করি, আমি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই সেক্ষেত্রে আবার অন্নপূর্ণা যোজনা কোনো সমস্যা হবে নাকি, অথবা ছেলেরা যারা আবেদন করছে তাদের পরবর্তী সময়ে যুবশক্তির কোনো রকম সমস্যা হবে নাকি? না, এরকম কোনো কিছু নয়। অন্নপূর্ণা যোজনা বা যুবশক্তির কোনো রকম সমস্যা হবে না, যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেক্ষেত্রে ভেরিফিকেশন চলছে, সেক্ষেত্রে ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দিন। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টি। তো রয়েছে আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।